প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024 সালের থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য স্কুল নম্বর 17-তে পেজ নম্বর 447, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। শুধু ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করব। এবং এর আগে যে স্কুলগুলো ছিল 1 থেকে 16 অবধি, সেই 16টা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে সেই 16টা স্কুলের। আর আজকে আমরা 7 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে দেখো 7 নম্বর যে স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো। তো 7 নম্বর স্কুলে দেখো প্রথমে আমাদের এমসিকিউটাই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা স্কুলেই প্রথমে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়। তো 20টা করে এমসিকিউটাই প্রশ্ন দেওয়া হয়, ইতিহাস 20 নম্বর থাকে। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একে বলা আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? তো সেটা হবে কি, বুর্ব রাজবংশ। এরপরে আছে ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে ধর্মের ওপর যে কর নেওয়া হতো সেটি হলো কি, টাইথ, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন কে? সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলো রুশো। এরপরে আছে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কোথায়? কর্সিকা দ্বীপে। এরপরে আছে কি, নেপোলিয়নের যুগ শুরু হয়। নেপোলিয়নের যুগ শুরু হয় 1799 খ্রিস্টাব্দে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। ভিয়েনা কংগ্রেস আহুত হয়। ভিয়েনা কংগ্রেস আহুত হয় 1815 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে মেটারনিক কোথাকার চ্যান্সেলর ছিলেন? মেটারনিক কোথাকার চ্যান্সেলর ছিলেন? এটা অস্ট্রিয়ার। ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল কোন সম্রাটের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে? এটা হবে কি, লুই ফিলিপের, অপশান ডি। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ফ্লাইং শাটল আবিষ্কার করেন কে? ফ্লাইং শাটল আবিষ্কার করেন জন কে। এরপরের প্রশ্ন এখানে বলা হয়েছে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল বস্ত্রশিল্পে, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। গ্রন্থটির রচয়িতা হলেন লেনিন, অপশান বি। রাশিয়ার শাসকদের বলা হতো কি, জার। মুক্তিদাতা জার বলা হয়। মুক্তিদাতা জার কাকে বলা হয়? বা মুক্তিদাতা জার বলা হয় জার দ্বিতীয় আলেকজান্ডারকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অক্ষ শক্তিভুক্ত দেশগুলি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অক্ষ শক্তিভুক্ত দেশগুলি হলো জার্মানি, ইটালি, জাপান। 1941 খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল এটা হবে জাপান। এরপরে প্রশ্ন, ভার্সাই চুক্তি আরোপ করা হয়েছিল যে দেশের ওপর? সেটা হবে কি, জার্মানি। রাষ্ট্রসংঘ স্থাপিত হয়েছিল কোন যুদ্ধের পর? এটা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তারপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেছিল 51টি দেশ। এরপরে প্রশ্ন, ব্রেস্ট লিটভস্কের সন্ধি হয়েছিল জার্মানি ও রাশিয়ার মধ্যে। তো এখানে যে 20টি এমসিকিউ প্রশ্ন ছিল সেই 20টি এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। এর পরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, সেই প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব। তো সেখানে বলা দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 16টা প্রশ্ন আছে। প্রত্যেকটা প্রশ্ন আমরা 1 নম্বর করে, এখানে টোটাল 16 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো উপবিভাগ এ আছে, এর মধ্যে বি এরকমভাবে আছে। তো প্রথমে এখানে বলা আছে কত বছর পর ষোড়শ লুই স্টেট জেনারেলের সভা আহ্বান করেছিলেন? কত বছর পর? তো এটা এখানে হবে 175 বছর পর। এর পরের প্রশ্ন আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? তো এখানে তোমাদের লিখে দিই এই প্রশ্নের উত্তর, এটা হবে অ্যাডাম স্মিথ। এরপরে কোন সম্প্রদায় বেশিরভাগ কর দিত? এটা তোমরা লিখবে তৃতীয় শ্রেণী বেশি কর দিত। তো এই তৃতীয় শ্রেণীর মধ্যে কারা পড়তো? সাধারণ জনগণের বেশিরভাগ কর দিত তৃতীয় শ্রেণীর মধ্যে তারা পড়তো। এরা ছিল কৃষক, শ্রমিক, বণিক এবং মধ্যবিত্ত, যারা দেশের সমস্ত করের বোঝা বহন করত। তো এই তৃতীয় শ্রেণীর মধ্যে ছিল কারা? কৃষক, শ্রমিক, বণিক এবং মধ্যবিত্ত শ্রেণী।
এরপরে প্রশ্ন, কে বলেছেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি? তো এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট এটা হবে টয়রেপ, নেপোলিয়ন বোনাপার্ট। এরপরে প্রশ্ন, উপবিভাগ বিতে কী বলা আছে দেখো, সত্য মিথ্যা নিরূপণ করো, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম বলা আছে টেনিস কোর্টের শপথ নিয়েছিল প্রথম সম্প্রদায়ের প্রতিনিধিরা, এটা মিথ্যা। নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে জয়লাভ করেছিলেন, এটাও মিথ্যা। এরপরে আছে বিসমার্ক ছিলেন প্রাশিয়ার চ্যান্সেলর, এটা সত্য। পরের প্রশ্ন, রাশিয়ায় শিল্প বিপ্লব হয়েছিল অনেক পরে, এটা সত্য। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, উপবিভাগ সি, সেখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা আছে। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ কত হবে? 20 জুন 1789, এটা হবে টেনিস কোর্টের শপথ। এরপরে দেখো মন্তেস্কু, এই মন্তেস্কু এখানে হবে দ্য স্পিরিট অফ লজ। এরপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সেটা হচ্ছে রক্ত ও লৌহনীতি, সেটা হবে কি, বিয়ের সাথে মিলবে, রক্ত ও লৌহনীতি, সেটা হবে বিসমার্ক। এরপরের প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে রক্ত ও লৌহনীতির পর, এখানে দেখা হচ্ছে দেখো 4 দাগে 1914 খ্রিস্টাব্দ, এটা হবে প্রথম বিশ্বযুদ্ধ। 1914 খ্রিস্টাব্দে এটা হবে প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে এগুলো হয়ে গেল। এর পরের যে প্রশ্ন এখানে আছে দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, এটা উপবিভাগ ডিতে, যে এটা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো নির্ণয় করে, এগুলো তোমরা বই থেকে করে নিও, এটা আমরা আলোচনা করব না। উপবিভাগ ইতে যে প্রশ্নগুলো আছে দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এখানে আছে দেখো বিবৃতি, প্রথম বিবৃতিতে বলা হয়েছে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আর্থিক অবস্থা ছিল খুবই শোচনীয়। এখানে ব্যাখ্যা অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে তোমাদের ব্যাখ্যা সিটা সঠিক হবে, অস্ট্রিয়ার উত্তরাধিকার সমস্যা ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণের জন্য। বিবৃতি 2 নম্বর প্রশ্নে বিবৃতি বলা আছে নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে আইন সংহিতা রচনা করেন। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, ফ্রান্সে আইনের সমতা আনার জন্য। 3 নম্বর বিবৃতি অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলা আছে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে হয়েছিল। এখান থেকে সঠিক ব্যাখ্যা এ সঠিক হবে, শিল্পের জন্য উপযোগী পরিবেশ, মূলধন, কাঁচামাল ও শ্রমিক ইংল্যান্ডে সহজলভ্য ছিল। 4 দাগের বিবৃতি বলা আছে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটেছিল। এখানে তোমাদের ব্যাখ্যা সিটা সঠিক উত্তর হবে, এখানে হবে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণে এবং দার্শনিকদের ভূমিকার জন্য। তাহলে এখানে যে বিবৃতি এবং ব্যাখ্যা প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এরপরের প্রশ্ন বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 2 দাগে 2, এখানে 2 নম্বরের প্রশ্ন, 11টা প্রশ্ন উত্তর করতে হবে, 22 নম্বর এই বিভাগ গয়ের মধ্যে আছে। তো টোটাল এখানে কটা প্রশ্ন দেওয়া হয়েছে? 14টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 11টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা আছে পুরাতনতন্ত্র বলতে কী বোঝো? তো পুরাতনতন্ত্র বলতে তোমরা এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন সামাজিক চুক্তি মতবাদটি কী? সেটা সামাজিক চুক্তি সম্পর্কে লিখবে। এরপরে ট্রাফালগারের যুদ্ধের গুরুত্ব লেখো, ট্রাফালগারের যুদ্ধ সম্পর্কে লিখবে, এবং লর্ড হোরেশিও নেলসন নেপোলিয়নের নৌবাহিনীকে পরাজিত করে, এর গুরুত্ব হলো, এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে বার্লিন ডিক্রি কী? বার্লিন ডিক্রি সম্পর্কে এত অবধি লিখবে। এরপরে রিসজিমেন্টো কাকে বলে? রিসজিমেন্টো সম্পর্কে এত অবধি লিখে দেবে। তো 2 নম্বর যেহেতু দেওয়া আছে, তো এই অবধি লিখলে তোমাদের হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে 6 দাগে বলা হচ্ছে কত খ্রিস্টাব্দে কোন কোন দেশের মধ্যে ট্রিপল আঁতাত গঠিত হয়েছিল? তো ট্রিপল আঁতাত গঠিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এখানে ছিল কি, এটি ছিল ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে একটি সামরিক জোট। এরপরে প্রশ্ন জোলভেরাইন কি? জোলভেরাইন তোমরা এত অবধি লিখে দেবে। এরপরে প্রশ্ন এপ্রিল থিসিস কি? এপ্রিল থিসিস লিখবে। এপ্রিল থিসিস হলো 1917 সালের এপ্রিল মাসে ভ্লাদিমির লেনিন কর্তৃক প্রকাশিত এক ঘোষণাপত্র, এবং ডিটেলস এখানে দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন বলা আছে কোন কোন দেশের মধ্যে কবে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দে চীন ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ডিটেলস তোমরা এত অবধি লিখবে। এরপরে দেখো নতুন অর্থনৈতিক নীতি কী? নতুন অর্থনৈতিক নীতি কী অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি বা এনইপি, সেটা তোমরা এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন আছে কোন কোন দেশের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গঠিত হয়েছিল? রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গঠিত হয়েছিল জার্মানি, ইটালি এবং জাপানের মধ্যে, এত অবধি লিখবে।
এরপরে প্রশ্ন NAM এর পুরো নাম কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এটি একটি আন্তর্জাতিক সংগঠন যেখানে সদস্য দেশগুলো কেবলমাত্র কোনো সামরিক জোটে, যেমন ন্যাটো বা ওয়ার্স জোট, এরকম কোনো সামরিক জোটে যোগ না দিয়ে রাজনৈতিকভাবে স্বাধীন থাকার নীতি গ্রহণ করে। এরপরে প্রশ্ন দেখো, বলা আছে 3 দাগের প্রশ্ন, গমের যুদ্ধ বলতে কী বোঝো? তো গমের যুদ্ধ সম্পর্কে এত অবধি লিখবে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কেন গঠিত হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জ কেন গঠিত হয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে লিখবে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে। এর উদ্দেশ্য ছিল কি? শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা। এই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, তো লিখবে। তো সম্মিলিত জাতিপুঞ্জর এই যে গুরুত্বগুলো আছে, কিন্তু এখন বর্তমানে দেখো সারা পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধ চলছে, এক শক্তিশালী দেশ এক কমজোরি দেশের উপরে যেভাবে অত্যাচার করছে, এই সম্মিলিত জাতিপুঞ্জ তো আছে, কিন্তু এরা কিছুই করতে পারছে না, নামেই একটা সম্মিলিত জাতিপুঞ্জ হয়ে বসে আছে। এই যে নিয়মকানুন এর মধ্যে আছে, এর মধ্যে অন্তর্ভুক্ত দেশগুলো এদের নিয়ম মেনে চলছে না, কিন্তু সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ কিছুই করতে পারছে না। কিন্তু এই উদ্দেশ্যগুলো নিয়ে এরা সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল, যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ওরকম বড় কোনো যুদ্ধ পরবর্তীতে না হয়, সেই জন্য এটা তৈরি হয়েছিল। তো দেখো এর পরের যে প্রশ্নগুলো আছে বিভাগ ঘ এর মধ্যে, তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো 6টা প্রশ্ন আছে, 4 নম্বর করে দেওয়া আছে। তো সেখানে আমাদের 4, 6, 24 নাম্বার করতে হবে। তো প্রথমে এখানে 2 করে প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটাতেই। তো প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, প্রথমে উপবিভাগ এর মধ্যে ফরাসি বিপ্লবের পেছনে নারীদের অবদান কী ছিল? ফরাসি বিপ্লবের পেছনে নারীদের অবদান বলে পয়েন্ট করে লিখবে শিক্ষা ও অর্থনৈতিক সচেতনতা, সমাবেশ ও আন্দোলন, সংগঠন ও পত্রিকা, নারী অধিকার আন্দোলন, জাতীয় সভার প্রতিষ্ঠা। দ্বিতীয় প্রশ্ন ছিল ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব এবার রাজনৈতিক পরিবর্তন, সমাজে বৈষম্যের অবসান, নাগরিক অধিকার, অর্থনৈতিক প্রভাব, অন্য দেশের উপর প্রভাব এবং সংস্কৃতি ও চিন্তাধারা। তো শেষ লাইন দেখো লেখা আছে ফরাসি বিপ্লবের এই প্রভাবগুলি ফ্রান্সের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করে এবং বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। তো লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি তোমাদেরকে একবার পড়ে দিলাম। এরপরে উপবিভাগ বিতে দেখো 3 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ান কি? তো কোড নেপোলিয়ান সম্পর্কে তোমরা লিখবে যে আইন সমতা। এই কোড নেপোলিয়ানের মূল কিছু বৈশিষ্ট্য ছিল, এর কিছু মূল বৈশিষ্ট্য হলো, সেখানে লিখবে আইনের সমতা, আইনের সামনে সমতা, সত্ত্ব ও সম্পত্তির অধিকার, পারিবারিক আইন, বাণিজ্যিক আইন, সরকারি ব্যবস্থা। 4 দাগের প্রশ্নে বলা আছে নেপোলিয়নের স্পেন অভিযান সম্পর্কে লেখো। নেপোলিয়নের স্পেন অভিযান, সেখানে লিখবে যে আক্রমণ ও দখল, স্প্যানিশ জনগণের প্রতিরোধ, ব্রিটিশ সহযোগিতা, দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং পরিণতি। এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে। এরপরের প্রশ্ন দেখো উপবিভাগ সিতে আছে কি 5 নম্বর প্রশ্ন, এমস টেলিগ্রাম কি? তো এমস টেলিগ্রাম সম্পর্কে তো লিখবে, ঘটনার পটভূমি এবং টেলিগ্রামের বিষয়বস্তু সম্পর্কে এত অবধি তোমরা লিখে দেবে। এরপরে আছে কি মেটারনিক ব্যবস্থা কি? মেটারনিক ব্যবস্থা সম্পর্কে লিখবে রাজতন্ত্রের রক্ষা, সামরিক জোট, শান্তি ও স্থিতিশীলতা, বিপ্লব দমন, জাতীয়তাবাদের বিরোধিতা। এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তরে লিখবে। এরপরে প্রশ্ন উপবিভাগ ডিতে বলা যায় কি শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল? শিল্প বিপ্লবে ইংল্যান্ডে প্রথম হয়েছিল, এর পেছনে কিছু প্রধান কারণ নিম্নরূপ বলে লিখবে প্রাকৃতিক সম্পদ, কৃষি সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যিক সংস্কৃতি, নতুন প্রযুক্তি, পুঁজির সহজলভ্যতা, শিক্ষা ও গবেষণা। এই পয়েন্টগুলো এখানে প্রশ্ন উত্তর লিখবে। 8 দাগের প্রশ্নে বলা আছে দেখো শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব লেখো। শিল্প বিপ্লবের যে সামাজিক কিছু প্রভাব লিখবে শহরায়ন, শ্রমিক শ্রেণীর উত্থান, নারীদের ভূমিকা, শিক্ষা ও সচেতনতা, শ্রমিক আন্দোলন ও সিন্ডিকেলিজম। এরপর সামরিক বৈষম্য, পরিবেশের ক্ষতি এবং সাংস্কৃতিক পরিবর্তন। এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তরে লিখবে। এরপরে উপবিভাগ ইতে দেখো 9 দাগের প্রশ্নে বলা আছে তোষণ নীতি বলতে কী বোঝো এবং এর পরিণাম কী হয়েছিল? তোষণ নীতির উদাহরণ দেবে তোমরা এবং এর পরিণাম লিখবে যুদ্ধের প্রেক্ষাপট, নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক ক্ষতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি। এই পয়েন্টগুলো লিখবে। 10 দাগের প্রশ্নে বলা আছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, আর্থিক পুনর্গঠন, জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলন, সাংস্কৃতিক পরিবর্তন, জাতিসংঘের প্রতিষ্ঠা। এরপরে পয়েন্ট লিখবে শীতল যুদ্ধের সূচনা, পরমাণু যুদ্ধের প্রভাব এবং গণহত্যা ও মানবাধিকারের প্রশ্ন। এই পয়েন্টগুলো এই প্রশ্ন উত্তর লিখে দেবে। এরপরে দেখো বিভাগ উমা, সেখানে যে প্রশ্নগুলো আছে 5 দাগে কী বলা আছে
15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্ন মানে 8 নম্বর। তো এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো 8 নম্বরের প্রশ্ন। তো এখান থেকে একটা প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে এই বিভাগ উঙার মধ্যে থেকে। তো সেখানে দেখো কী প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। প্রথম বিভাগ উঙা, এটা বিভাগ উঙা। 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হচ্ছে ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান কী ছিল। তো ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের অবদান, সেখানে লিখবে যে এখানে কিছু মূল দার্শনিকের অবদান তুলে ধরা হলো বলে লিখবে জ্যাক রুশোর যে চিন্তাধারা বা রুশোর যে ভূমিকা ছিল তার মধ্যে সামাজিক চুক্তি, গণতন্ত্রের ধারণা। দ্বিতীয় লিখবে ভলতেয়ার, সেখানে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা। মন্তেস্কু, সেখানে শান্তি, বিভাজনের তত্ত্ব এবং রাজনৈতিক স্বাধীনতা। 4 নম্বর ডেনিস ডিড্রট, এনসাইক্লোপিডিয়া এবং বৈজ্ঞানিক চিন্তাধারা। হোবস এবং লক, স্বাস্থ্যকর সরকার। এবং রিচার্ড হুকার, নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পয়েন্টগুলো তোমরা এই প্রশ্নের উত্তর লিখে দেবে। এরপরে যে প্রশ্ন ছিল দেখো 2 দাগের প্রশ্ন, বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। তো তার কিছু কর্মকাণ্ডের প্রধান কিছু দিক নিরূপণ বলে লিখবে রক্ত ও লৌহনীতি, যুদ্ধের কৌশল, প্রুশিয়া না, এটা লিখবে প্রাশিয়া, আর এটা অস্ট্রিয়া, প্রাশিয়া ও অস্ট্রিয়া যুদ্ধ, প্রাশিয়া ও অস্ট্রিয়া যুদ্ধ, এভাবে লিখবে। এরপর প্রশ্ন ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধ, জার্মান এম্পায়ার প্রতিষ্ঠা, কূটনৈতিক কৌশল, অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এবং ঐক্যবদ্ধ জার্মানি। এই পয়েন্টগুলো করে দেবে, তাহলে উত্তরে যাবে। পরের প্রশ্ন 3 থেকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয় যে কারণগুলো, সেটা লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি, ভার্সাই চুক্তি, অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দা, একনায়কত্ব ও ফ্যাসিজমের উত্থান, হিটলার ও নাজি পার্টির উত্থান, মুসোলিনির ফ্যাসিস্ট সরকার, সামরিক প্রসারণ, জার্মানির সামরিক পুনর্গঠন, অক্সিজেন সনদ। তারপরে প্রশ্ন দেখো বলা হয়েছে আন্তর্জাতিক স্থিতিশীলতা, লিগ অফ নেশনসের অকার্যকারিতা, সংযম নীতি, ইউরোপের অন্যান্য দেশগুলোর সামরিক প্রস্তুতি, জাপানের সামরিক আগ্রাসন, অংশীদারিত্বের শত্রুতা এবং অক্ষশক্তি গঠন। তো এখানে এই পয়েন্টগুলো করে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরও হয়ে যাবে। তো আমাদের এখানে দেখো 17 নম্বর স্কুলে ইতিহাসের যে সমস্ত প্রশ্ন ছিল ক্লাস 9-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।